সন্ধ্যা অনেকক্ষণ পেরিয়ে গেছে। পল্লী অঞ্চলের মাঠঘাট কাদায় মাখামাখি। একটি টিনের ঘরে ছোট্ট একটি চায়ের দোকান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর টিনের ঘরে সেই শব্দ অদ্ভুতভাবে একটি ঝিমঝিমে আমেজ এনে দিচ্ছে। চার বন্ধু তারা বসে বৃষ্টি ভেজা রাতে একটু চা খেতে বসেছে। চা খেতে খেতে সন্ধ্যার মজলিস যেন জমে উঠেছে। অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, সিনেমার কাহিনী, ইলেকট্রিক ট্রেনের কাহিনী, আর একটু পরেই গল্পটা ভুতুরে কাহিনীর দিকে এগোতে লাগলো। এদিকে বিধু বলে উঠল, সন্ধ্যার মজলিসে গরম গরম চায়ের সঙ্গে চপ খুবই মুখরোচক। না হলে ক্ষতি নেই, কিন্তু গরম গরম চপ হলে মজলিসটা আরও জমে ওঠে, তাই বললাম আর কি। তা চপ পাবি কোথায়? চায়ের আড্ডায় চপ হলে তো ভালোই হয়। হরেন কাকার চায়ের দোকান হতে আর চপ পাবি না? চায়ের সঙ্গে বিস্কুট খেলে দিতে পারবে কাকা। সবাই মিলে হা হা করে হেসে উঠল। তারপর আবারও চার বন্ধু মিলে গল্পে মশগুল হলো। অনেকক্ষণ ধরেই একঘেয়ে বৃষ্টি হচ্ছিল। এটা ছিল সন্ধ্যার আসরে বসা অনুপম ভূতের গল্প। ছেলেরাই নিজেদের মধ্যে মাকড়সার জালের মতো একেবারে সমাধিস্থ হয়ে পড়েছে। এমন সময় সেখানে ছাতা হাতে কোট প্যান্ট পরা এক সাহেব এসে দোকানের ছাউনির নিচে দাঁড়ালেন। ছাতা থেকে ক্রমাগত জল টপ টপ করে পড়ছে। চার বন্ধু তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। সুকেশ বলে উঠল, আপনি বৃষ্টির মধ্যে ভূতের মতো কোথা থেকে এসে দাঁড়ালেন? চারদিকে গুটগুটে কি অন্ধকার। আমি অনেক দূরের পথ বেরিয়ে এসেছি। এখানে হন্টেড হাউস কোন দিকে? আপনাকে তো এই অঞ্চলে কখনো দেখিনি। আমরা তো এই অঞ্চলেরই ছেলে বলে শহরে থেকে পড়াশোনা করি বটে। ছুটি হলেই আমরা এখানে চলে আসি, কিন্তু আপনাকে তো আগে কখনো দেখিনি। আমি যে অঞ্চলের কেউ না। আমাকে চিনবে কেমন করে তোমরা? ওই যে বললাম হন্টেড হাউসের কথা, সেই জমিদার বাড়ির খোঁজেই আমি এখানে এসেছি। তোমরা কি আমাকে দেখিয়ে দিতে পারবে? এক গ্রাম থেকে একটু ভিতরে মাইলখানি কেটে গেলেই বিরাট জমিদার বাড়ি, বহুত পুরান বাড়ি। ওই বাড়িতে কেউ থাকে না। আপনি কি সেখানকার ভূত খুঁজছেন? ওই জমিদার বাড়ির দোতলায় একটি কামরা আছে। ওই নির্জন ঘরে যদি এক রাত কাটাতে পারি, তাহলে এই ভূতের ঠিকানা পেয়ে যাব। এই কথা শুনে সাহেব বিচ্ছিরি গলায় কেমন যেন একটা হেসে উঠল। ক্রমাগত কিছুক্ষণ চিল্লানোর পর যেমন মানুষের গলা ভেঙে যায়, অনেকটা সেরকম। তারপর সাহেব তাদের দিকে একবার বাঁকা চোখে তাকালো। ওর ভাবগতি দেখে বড্ড অস্থির বোধ করতে লাগলো সকলেই। কোত্থেকে এলো এই সাহেব? বিধু রসিকতা করে সাহেবকে বলল, কি গো সাহেব, তাই ভূতের বাড়িতে একাই যেতে পারবে, নাকি কোনো চৌকিদারকে লন্ডন নিয়ে তোমার সঙ্গে যেতে হবে? সাহেব আরো একবার তার রহস্যময় হাসি হেসে নিল। তারপর নিচের পকেট থেকে টর্চ লাইট বের করে বাইরের মিশকালো অন্ধকারের মধ্যে আলোর বুলেটটা ছুঁড়ে মারল। সত্যি জোরদার টর্চ লাইট বলতে হবে। আলোটা একটি গাছে পড়তে গাছ থেকে কিছু পাখি ডানা ঝাপটা দিয়ে আকাশের দিকে উড়ে গেল। জর্দান বলে উঠল, তোরা তো হাসি ঠাট্টা করে লোকটাকে জমিদার বাড়িতে পাঠালি। লোকটাকে দেখতে কেমন অদ্ভুত রহস্যময় বলে মনে হলো না? আমার মনে হয় লোকটি ডাকাত দলের কেউ। চল, লোকটিকে আমরা ফলো করি। জর্দানের কথা শুনে তারা তিনজন নির্বাক হয়ে বসে রইল। সে যদি ডাকাত গ্যাংয়ের লোক হয়, তাহলে তো এই গ্রাম বিপদে আছে। সেখানে গ্রামের লোকজন এসে জড়ো হলো কেনাকাটার জন্য। প্রতিদিন সন্ধ্যার আগে আবার টুকটাক বাজারেও বসে ওখানে। মোটামুটি 2-3টা দোকান জাঁকজমক হয়ে উঠেছে। গ্রামসহ এই মোড়টা পাহারা দেয় নীলনলির চৌকিদার। ওই বিদেশি যদি এগুলোর ক্ষতি করে দেয়, এগুলো ভেবে তাদের মনে অজানা একটা আশঙ্কা দেখা দিল। চার বন্ধু ঘরে ফেরার তেমন একটা তাড়া ছিল না, কারণ তারা গ্রীষ্মের ছুটিতে গ্রামে ফিরেছে। আমাদের কারোরই তো বাড়ি ফেরার কোনো তাড়া নেই। বাড়িতে তো জানেই আমরা চারজন এক জায়গায় হলে আমাদের আর বাড়ি ফেরা খেয়াল থাকে না। চল, আজকে ওই লোকটাকে ফলো করি। হ্যাঁ জর্দান, তুই ঠিকই বলেছিস। আমরা বেখেয়ালের কারণে আমাদের গ্রামটাকে কোনো বিপদের মুখে ফেললাম না তো। এখানে কিছু বললে অযথা সময় নষ্ট হবে। আমরা লোকটার সম্পর্কে জেনে নেই বরং। চল। বাহিরের মিশকালো অন্ধকারের দিকে তাকিয়ে আর ঝিমঝিম বৃষ্টির কথা ভেবে তাদের মন ব্যাকুল হয়ে উঠল। সেখান থেকে তাড়াতাড়ি করে রওনা দিল তারা।
সেখানে পৌঁছে থমকে দাঁড়ালো তারা। পুরনো জমিদার বাড়ির সামনে আগাছা আর কাটা গাছ এমনভাবে জন্মেছে, ভেতরে ঢোকার কোনো সাধ্য নেই। অনেকক্ষণ বৃথা চেষ্টা করেও তারা আশা ছেড়ে দিল। জর্দান পরিস্থিতি দেখে বলে উঠল, এই আধার রাতে পুরনো বাড়িতে ঢোকা মানে নিজের যে জীবনকে ঝুঁকির মুখে ফেলা। তবে ওই সাহেবটা কোথায় গেল? কাল সকাল ছাড়া তো আর কোনো খবর নেওয়া যাচ্ছে না, আর কোনো উপায়ও দেখছি না। আমরা বড়জোর চৌকিদারকে খবরটা দিতে পারি, এই সেই বাড়ির ওপর নজর রাখবে। রাতের অন্ধকারে লোকটি বাইরে বের হলে চৌকিদার সাহেবকে ডেকে আমরা বলবো। বিদুর এই পরামর্শে সবাই খুশি হলো। তারা সিদ্ধান্ত নিল বাড়ি ফেরার পথে নীলনলী চৌকিদারকে খবর দিয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। চৌকিদারের বাড়ির সামনে গিয়ে তারা তাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ। তারপর তারা কোনোভাবে ঘরের ভিতর ঢুকে যায়। তারপর যা দেখে তাদের চোখ কপালে উঠে যায়। মেঝে রক্তে লাল হয়ে আছে, মনে হচ্ছে কাউকে বলি দেওয়া হয়েছে এখানে। তারা ভয়ে দৌড়ে বের হয়ে আসে। সামনেই নীলনলীর চৌকিদার দাঁড়িয়ে। চৌকিদার অদ্ভুত কণ্ঠে বলে, আমি জানি ওই সাহেবের উদ্দেশ্য ভালো না। ওই সাহেব আমাদের এই মোড়ের বড় ক্ষতি করেছে। আমি তা হতে দেব না। ওই মোড়ের কেন, এই গ্রামের কারো ক্ষতি আমি হতে দেব না। তখন জলটা একটু ধরেছে বটে, কিন্তু রাস্তার দুপাশের গাছপালা থেকে টুপটাপ জল ঝরছে। তার কথা শুনে বোঝা যাচ্ছে সেই সাহেবকে নীলনলীর চৌকিদার আগে থেকেই চেনে, আর তার উদ্দেশ্য কি সেটাও জানে। তোমার কথা শুনে মনে হচ্ছে কাকা তুমি ওই সাহেবকে আগে থেকেই চেনো। তাহলে আমরা বাড়ি ফিরছি। হ্যাঁ, তোমার কোনো সমস্যা হলে আমাদেরকে ডেকো। তারা কথা শেষ করে যে যার বাড়ি চলে যায়। তারা পরে সিদ্ধান্ত নিল তারা জনার্দনের বাড়িতে সেই রাতটা কাটাবে। তাদের বৈঠকখানা খালিই পড়ে থাকে। তারা চারজন ঠিক করেছে সেই রাতে তারা ওখানেই থাকবে। আর রাতটা আমরা গল্প করে জেগে কাটিয়ে দিই, ঠিক আছে? রাত জায়গা ঠিক তাদের আর হলো না। চৌকিদারের ডাকাডাকিতে তারা সকলেই বাহিরে এসে পড়ে। চৌকিদারের চেহারায় কেমন জানি একটা অদ্ভুত ছাপ। সে খুব দ্রুত কণ্ঠে বলল, বাবুরা আপনারা আমার সঙ্গে আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন। তার কথা মতো তারা তার পিছন পিছন যেতে লাগলো। চৌকিদার তাদেরকে সঙ্গে নিয়ে মোড়ের দিকে যাচ্ছিল। তখনও গ্রামের মোড়ের তেমন একটা কোনো নাম দেওয়া হয়নি। মোড়ের কাছে যেতেই চৌকিদার তাদেরকে বলে উঠল, বাবুরা তোমরা এই গাছের আড়ালে দাঁড়াও, আর যা হয় সেটা শুধু দেখো। চৌকিদারের কথা মতো তারা সেখানে দাঁড়িয়ে পড়ল। এমন সময় তারা দেখে কোথা থেকে যেন হঠাৎ করেই সেই সাহেবটা দোকানগুলোর সামনে। তাকে কখনো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, আবার কখনো সে উধাও হয়ে যাচ্ছে। মোড়ের বড় দোকানটার ঝাঁপ ভেদ করে ভিতরে ঢুকে পড়ল সেই বিদেশি সাহেবটা। তা দেখে তাদের চোখগুলো স্থির হয়ে গেল। তাদের আর বুঝতে বাকি রইল না এই লোকটা স্বাভাবিক নয়, মানুষরূপী অন্য কিছু। হে বাবা, আমরা যেমনটা মনে করেছিলাম তেমনটাই তো। এটা মনে হচ্ছে জাদুকর, কিন্তু এই দোকানে কি করছে সে? ওইটা হচ্ছে তন্ত্র সাধক। ওই তন্ত্র সাধনা করে এবং এমন শক্তির অধিকারী হয়েছে। এমন শক্তির অধিকারী হয়েছে তো কি হয়েছে, আজ আমি ওকে ডেকে নেব। তারা চার বন্ধু তখনও জানে না কি করতে চলেছে। সেই সাহেবটি দোকান থেকে টাকা পয়সা আর দামি জিনিসপত্র নিয়ে দোকান থেকে বের হয়ে আসে। তুই সেই দিন আমাকে মেরে আমার হাত থেকে পালিয়ে গিয়েছিস, কিন্তু আজকে তুই আমার থেকে আর পালাতে পারবি না। এই গ্রামের তুই আর কোনো ক্ষতি করতে পারবি না। আমি থাকতে গ্রামের কোনো ক্ষতি হতে দেব না। সেদিন তোর খুব শক্তি ছিল, তাই না? আজ তোর এই দুষ্ট শক্তি কোথায় গেল? হ্যাঁ, তুই আমাকে মেরে ফেলেছিস তো কি হয়েছে? আজ থেকে আমার আত্মা এই মোর পাহারা দিবে, আর আজ তোকে এখানেই শেষ করে দেব। তখন আকাশটা ভোরের আভা পেতে শুরু করেছে। বৃষ্টি থেমে গেলেও তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। গাছের পেছন থেকে চারজন বন্ধু সেই ঘটনাটি দেখে ভয়ে চুপসে গেছে। ভূত তন্ত্র সাধককে সেখানে গলা টিপে মেরে ফেলে। তখন গাছের আড়াল থেকে তারা চারজন বেরিয়ে আসে, আর চৌকিদারের অবস্থা দেখে ভয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে লাগে। তখনই ভূত বলে ওঠে, বাবুরা তোমরা কোথায় পালাচ্ছ? আমি তো তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের সহযোগিতায় আজকে এই দুষ্ট তান্ত্রিককে
আমি ধরতে পেরেছি। শুধু সকালে সবাইকে ডেকে এই দুষ্ট তন্ত্র সাধকের লাশের সৎকার ব্যবস্থা করবে, নাহলে ও রাতটা আবার কাউকে বাঁচতে দেবে না। বলতে বলতে তখন সে হাওয়ায় মিলিয়ে যায়। তারা চার বন্ধু ভোরের আলো ফুটতেই ওই মোড়ে সবাইকে চৌকিদারের সব ঘটনা খুলে বলে। আর সেখানে চৌকিদারের আত্মাকে আহ্বান জানানো হয়। সেখানে চৌকিদারের আত্মা এসে হাজির হয়। তখন তার কাছে জনার্দন জানতে চায়, আর সবার সামনে তুমি তোমার মৃত্যুর কথা বলো, কিভাবে তোমার মৃত্যু হয়েছে? রাতের ডিউটির জন্য আমি বাড়ি থেকে বের হচ্ছিলাম, এমন সময় ওই তন্ত্র সাধক আমার বাড়িতে আসে। আজ ডিউটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ এই গ্রামটা আমি ডিউটি করব। মানুষের ধন সম্পদ হাতিয়ে নেওয়াই আমার কাজ। তার মানে কে কি যাও তুমি? আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী হতে চাই। আমার অনেক ধন সম্পদ প্রয়োজন। আমি সবার ধন সম্পদ হাতিয়ে নেব বলেই এত বছর তন্ত্র সাধনা করছি। আমি তাকে বাধা দিচ্ছি, যেতেই সে হাওয়া মিলিয়ে যায়। আবার পিছন থেকে ফিরে এসে দেখি সে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলি গ্রামের লোকজনকে ডাকবো, দাদা। ওই মুহূর্তেই সেই সাহেব আমাকে গুলি করে দেয়। আমি সেখানেই মরে যাই। তখনই চার বাবু আমাকে ডাকতে যায়। তাদের ডাক শুনে আমার আত্মা তাদের সামনে উঠে আসে আর ঘরের মেঝেতে রক্তের বন্যা হয়ে যেতে দেখে। তখন চার বন্ধু একটা সিদ্ধান্ত গ্রামবাসীকে জানায়। এই মোড়ের দোকান বাজাতে গিয়ে যে জীবন দিয়েছে তার নামেই এই মোড়ের নামকরণ করা হোক। আজ থেকে এই মোড়ের নাম হবে নীলনলির চৌকিদারের মোড়। আর এর পাহারা দিবে নীলনলির চৌকিদার। সে তার জীবন দিয়ে এই মোড় রক্ষা করার চেষ্টা করেছে। তাকে আমরা কখনোই ভুলতে পারি না। এই কাহিনীকে উপলক্ষ করে এই মোড়ের নাম করা হয় নীলনলিতের চৌকিদারের মোড়।